আজকে ব্লাড গ্রুপ সিস্টেমটা পড়াবো। একদিনে পুরোটা শেষ করা যাবে না মনে হয়, যতটুকু পারা যায় দুইটা ক্লাস নিয়ে পড়ছি। ব্লাড গ্রুপ সিস্টেম হেমাটোলজি ডেফিনিশনটা কি? It is an inherited substances present on red cell membrane which is detected by antigen antibody reaction. রেড সেল মেম্বারে যে অ্যান্টিজেন থাকে সেই অ্যান্টিজেন ডিটেকশনটা আমরা করি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের মাধ্যমে টেস্ট করি। টোটাল সিস্টেম ব্লাড গ্রুপ সিস্টেম about 23 recognized total blood group system হচ্ছে 23. among them two are most clinically important. আরেকটা বলে তিনটেই বলে two ABO system RS system আরেকটা হচ্ছে MNS system আর যেটা MNS system। সিস্টেম গুলো দেখো, অনেকগুলো সিস্টেম এখানে RS কেল সিস্টেম, MNS সিস্টেম, পিট সিস্টেম, লুথার সিস্টেম, ডাফি সিস্টেম, লুইস ভ্যাল, রাইটস, কার্স, উইল, এক্সজি, ডমব্রোক্স, কল্টন, ডিয়াগো। এগুলো অনেক সিস্টেম আছে। ক্রোমোজোম নম্বর কয়েকটা তোমার মনে রাখতে হবে, যেমন RS সিস্টেম ক্রোমোজোম নম্বর হচ্ছে লোকেশনটা হচ্ছে 1, ক্রোমোজোম নম্বর 1। MNS সিস্টেমেরটা হচ্ছে 4। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি হতে পারে? ইম্পর্টেন্সের ভিতরে the clinical importance of blood group antigen depends on frequency and occurrence of the corresponding antibody and its ability to immunize the red cell. এই যে অ্যান্টিজেন থাকে সেল মেমব্রেনে, সে মেমব্রেন এগেইনস্টে যে করসপন্ডিং অ্যান্টিবডি থাকে, সেই অ্যান্টিবডি রেড সেলটাকে ইমিউনাইজ করার যে অ্যাবিলিটিটা আছে সেটার উপর ডিপেন্ড করে অন দিস ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এবিও সিস্টেম আর আরএস সিস্টেম। মেজর সিস্টেম হচ্ছে এবিও সিস্টেম আর আরএস সিস্টেম, আর আদার্স যে সিস্টেমগুলোর নাম বলছে সেগুলো হচ্ছে মাইনর সিস্টেম। এবিও সিস্টেম এবং আরএস সিস্টেমের ভিতরে যেমন এন্টি এ এবং এন্টি বি, মানে অ্যান্টিবডি এ অ্যান্টিবডি বি অকার্স রেগুলারলি আর ক্যাপেবল প্রডিউস সিভিয়ার ইন্ট্রাভেসকুলার হিমোলাইসিস আফটার ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশন। এটা হচ্ছে এবিও সিস্টেমে। যেটা এবিও সিস্টেমে যে এন্টি এবং এন্টি বি থাকে, সেই এনটিবি আমি যদি ঠিক মতো ব্লাড ট্রান্সফিউশন না করে এ গ্রুপের সাথে এ গ্রুপ ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, এই গ্রুপের সাথে যদি বি গ্রুপ দেয়, তো এখানে অ্যান্টিবডি গুলো একটাতে অ্যান্টি এ থাকে একটা অ্যান্টি বি থাকে, তাহলে দুটাই কি করবে, রেড সেলটাকে ডিস্ট্রাকশন করবে, ইন্টারভাসকুলার হিমোলাইসিস হবে। এটা হচ্ছে ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশন। আর আরএস সিস্টেমে যেটা হচ্ছে, আরএস সিস্টেমে যেটা এটা নির্ভর করে আরএসডি ডি অ্যান্টিজেনের উপর, মোস্ট ইমিউনোজেনিক রেড সেল অ্যান্টিজেন। এটা ক্যাপাবল অফ স্টিমুলেটিং এনটিডি প্রোডাকশন আফটার ট্রান্সমিশন অর প্রেগন্যান্সি ইন দি মেজরিটি অফ আরএসডি নেগেটিভ ইন্ডিভিজুয়াল। এটা হচ্ছে আরএসডি অ্যান্টিজেন, এটা আরএস সিস্টেমে যেটা। এটা হচ্ছে ক্লিনিক্যালি ইম্পর্টেন্সটা যেটা বললো। একটা হচ্ছে যে হিমোলাইটিক ডিজিজ অফ দি নিউবর্ন যেটা হয়, ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালে যেটা হয়, আরএসডি অ্যান্টিজেন সেটা থাকে এটা। আর এবিও সিস্টেমের ভিতরে যেটা হয় এটা হচ্ছে ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশন। ক্রস ম্যাচিংটা ঠিকমতো হতে পারে, ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিংটা ঠিক হতে হবে। এবিও সিস্টেম, এবিও সিস্টেমটা যেটা 1901 এ ল্যান্ড স্ট্যান্ডার্ড ডিসকভার করছে। এটা ইম্পর্টেন্সটা হচ্ছে ইউনিভার্সাল আর ন্যাচারাল অকারিং অ্যান্টিবডি পাওয়া যায়, যেটা অ্যাক্টিভ হয় 37 ডিগ্রি সেন্টিগ্রেডে এবং কজেস ইন্ট্রাভাসকুলার হিমোলাইসিস। এটা হচ্ছে ইউনিভার্সাল সিস্টেম এবিও সিস্টেম। আর ইম্পর্টেন্সটা হচ্ছে ইউনিভার্সাল সিস্টেম এবং এটা ন্যাচারাল অকারিং অ্যান্টিবডি যেটা অ্যাক্টিভ হবে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে। এটা কজ ইন্ট্রাভাসকুলার হিমোলাইসিসটা করবে যদি ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশনটা হয়।
দুটা টার্ম আছে, ফেনোটাইপ এবং জিনোটাইপ। ফেনোটাইপটা হচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যাল কনস্টিটিউশন অফ এ ইন্ডিভিজুয়াল। যেমন যে কোনো পার্সনের একজনের এ গ্রুপ থাকবে, একজনের বি গ্রুপ থাকবে, এ বি অথবা ও সিস্টেম যে কোনো একটা গ্রুপ থাকবে, সেটা হচ্ছে ফেনোটাইপ। আর এটা হচ্ছে ফিজিক্যাল কনস্টিটিউশন, অমুক পার্সনের ব্লাড গ্রুপ এ, অমুক পার্সনের ব্লাড গ্রুপ বি, সেটা সেটা হচ্ছে ফেনোটাইপ। আর জেনোটাইপ হচ্ছে জেনেটিক কনস্টিটিউশন অফ এ ইন্ডিভিজুয়াল। এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন এ গ্রুপের জেনোটাইপ হচ্ছে এ এ এ ও, বি গ্রুপের জেনোটাইপ হচ্ছে বি 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 ও। এ বিটা এ বি হবে, দুটেই হবে, আর ওটা হচ্ছে ও। এটা হচ্ছে জেনোটাইপ, জেনেটিক কনস্টিটিউশন অফ এন ইন্ডিভিজুয়াল। আর ফেনোটাইপটা হচ্ছে ফিজিক্যাল কনস্টিটিউশন অফ এন ইন্ডিভিজুয়াল। এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞাসা করে। এবার আসলে এ বি ব্লাড গ্রুপ সিস্টেমের অ্যান্টিজেন কি আছে, অ্যান্টিবডি কি আছে, বা সাব গ্রুপ কোনটা আছে। যেমন এ ব্লাড গ্রুপ যেটা, সেটা সাব গ্রুপ আছে। যেটা সাব গ্রুপটা যেটা হচ্ছে A1 এবং A2 বলা হয়। এটা হচ্ছে এ ব্লাড গ্রুপে। বি ব্লাড গ্রুপ কোনো সাব গ্রুপ নাই। এ বি ব্লাড গ্রুপের ভিতর সাব গ্রুপ আছে, যেহেতু এর সাব গ্রুপ A1 A2, এই জন্য এ বি ব্লাড গ্রুপের সাব গ্রুপটা হচ্ছে A1 B, A2 B। এগুলো হচ্ছে সাব গ্রুপ গুলা, মাইনর গ্রুপ গুলা। আর এই ব্লাড গ্রুপের অ্যান্টিজেন অন রেড সেলের ভিতরে অ্যান্টিজেন থাকবে এ অথবা A1, অল্প পরিমাণ থাকে, এই পার্সেন্টেজ থাকে A1টা। তো এ ব্লাড গ্রুপের সরাসরি যদি আমি বলতে চাই, এটা হচ্ছে যে এ ব্লাড গ্রুপের রেড সেলে অ্যান্টিজেনটা থাকবে এ, অ্যান্টিবডি থাকবে অ্যান্টি বি। যদি A1 এ থাকে তাহলে অ্যান্টি A1 অ্যান্টি বডি থাকবে। এটা হচ্ছে A2 এর ক্ষেত্রে এটা। আর বি ব্লাড গ্রুপে যেটা, বি ব্লাড অ্যান্টিজেন বি থাকবে, অ্যান্টি এ এবং অ্যান্টি A1 থাকবে, এটা হচ্ছে অ্যান্টিবডি। আর সরাসরি যদি আমি এইভাবে যদি তুমি ডিফারেন্সিয়েট করে বলতে না পারো, তাহলে সরাসরি বলবে এ ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে এ, অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি বি। বি ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে বি, আর অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি এ। এটা হচ্ছে মেজর অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। এ বি ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন, দুটোই থাকবে, কিন্তু এখানে কোনো অ্যান্টিবডি থাকবে না। যদি আমি এ বি ডাইরেক্টলি করি, সাব গ্রুপের জন্য আলাদা আছে। আর ও ব্লাড গ্রুপে যেটা, এটা কোনো অ্যান্টিজেন থাকে না। যদি বলা হয় এই সেন্সরটা ডমিনো অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন থাকে, কিন্তু এটা অ্যান্টিবডি থাকবে অ্যান্টি এ, অ্যান্টি বি। এইখানে একটা পার্সেন্টেজ দেখো, এই যে সাবগ্রুপ যেটা আমি বললাম, এনটি A1 ফাউন্ড 1 to 2% অফ এনটি A2 ব্লাড গ্রুপ সাবগ্রুপের ভিতরে, আর 25 to 30% হবে A2 বি সাবজেক্টের ক্ষেত্রে। এটা হচ্ছে এনটি A1 টা পাওয়া যাবে, মানে এনটি বডি A1। এটা হচ্ছে অ্যাজ এ হোল এগুলো ব্লাড গ্রুপের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। পার্সেন্টেজটা বাংলাদেশে যেটা, বাংলাদেশের সবচেয়ে বেশি এখানে দেখানো হচ্ছে যে, এটা স্টাডিতে বলা হচ্ছে যে বাংলাদেশের ও গ্রুপটা হচ্ছে 30%, এ হচ্ছে 28%, বি গ্রুপটা হচ্ছে 35%, আর এ গ্রুপটা 7%। এখানে দেখানো হচ্ছে যে বি গ্রুপটা পার্সেন্টটা বেশি, তারপরে ও গ্রুপ, এ গ্রুপ। এটা হচ্ছে আগের একটা স্টাডি, রিসেন্ট স্টাডি একটু ডিফারেন্স হতে পারে। এটা হচ্ছে আগের স্টাডি। যেটা antigen, what is antigen? Red cell blood cell contain on their surface a series of glycoprotein and glycolipid which constitute the blood group antigen. রেড সেল সারফেসে যে ব্লাড গ্রুপ অ্যান্টিজেন থাকে, সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডস। এটা জেনেটিক্যালি কন্ট্রোল, ডেভেলপমেন্টটা জেনেটিক্যালি কন্ট্রোল হয়। আর্লি ইন ফিটাল লাইফে এটা পাওয়া যায়, আবার আনচেঞ্জ থাকবে টিল ডেথ পর্যন্ত। Inheritance of this blood group system is determined by autosomal gene with the exception of minor group যে সিস্টেম যেটা এক্সিস্ট এক্স জি সিস্টেমে, যেটা সেখানে হবে এক্স ক্রোমোজোমের ভেতরে।
কিন্তু এটা মেইনলি হচ্ছে যে অটোসোমাল জিন থেকে ইনহেরিটেন্সটা হচ্ছে আর্লি ফিটাল লাইফে অ্যাপিয়ার হবে এবং টিল ডেথ পর্যন্ত এটা আনচেঞ্জ থাকবে। আর অ্যান্টিজেনটা হচ্ছে রেড সেল সারফেসে থাকবে। এটা রেড সেল সারফেসে যে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড আছে সেটাই অ্যান্টিজেন হিসাবে কাজ করে। অ্যান্টিবডি, এটা ইম্পর্টেন্ট। অ্যান্টিবডির ভিতরে কি আছে? এখানে ন্যাচারাল অকারিং অ্যান্টিবডি আছে। ন্যাচারাল অকারিং অ্যান্টিবডি যেটা আমি এবিও সিস্টেমে আইসোএগ্লুটিনিন যেটা অ্যান্টিবডি যেটা আমি আগে বলছি, এটা হচ্ছে ন্যাচারাল অকারিং অ্যান্টিবডিজ। আর এটা হচ্ছে আইসোএগ্লুটিনিন অফ দি এবিও সিস্টেম ইন দি মেইন এক্সাম্পল। আর ইমিউন অ্যান্টিবডি এটা অনলি প্রডিউস আফটার প্রেগন্যান্সি, ব্লাড ট্রান্সফিউশন, ইনজেকশন অর ইনফিউশন অফ ব্লাড অর ব্লাড গ্রুপ সাবস্টেন্সেস। এটা হচ্ছে ইমিউন অ্যান্টিবডি। এগুলির কারণে যে অ্যান্টিবডিটা প্রোডাকশন হয় এগুলো হচ্ছে ইমিউন অ্যান্টিবডি। এখানে ইমিউন অ্যান্টিবডিকে আবার ভাগ করা হচ্ছে যে কোল্ড অ্যান্টিবডি, ওয়ার্ম অ্যান্টিবডি। এটা হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেডের উপর এটা কাজ করে। যেমন কোল্ড অ্যান্টিবডি 0 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ওয়ার্ম অ্যান্টিবডি 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে ওয়ার্ম অ্যান্টিবডি। মোস্টলি ন্যাচারাল অ্যান্টিবডি যেটা এবো সিস্টেমের সেটা হচ্ছে কোল্ড অ্যান্টিবডি। আর ইমিউন অ্যান্টিবডি যেটা এটা বিভিন্ন কারণে প্রোডাকশন হয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ম অ্যান্টিবডি। আরেকটা ডিফারেন্সিয়েট করা যায়, আরেকটা ডিফারেন্স হচ্ছে কমপ্লিট অ্যান্টিবডি, আরেকটা হচ্ছে ইনকমপ্লিট অ্যান্টিবডি। সাসপেন্ডেড ইন স্যালাইন যেটা এগ্লুটিন আরবিসি, আর মোস্ট ন্যাচারাল অকারিং ইমিউনোগ্লোবিন এম প্লাস কমপ্লিট এন্ড কোল্ড রিঅ্যাক্টিভ, এটা হচ্ছে কমপ্লিট অ্যান্টিবডি। আর ইনকমপ্লিট অ্যান্টিবডি এটা স্যালাইন সাসপেন্ডেড রেড সেল উইল নট এগ্লুটেড, এটা এগ্লুটেড হবে না, স্যালাইন সাসপেন্ডেড না, এটা হচ্ছে ইনকমপ্লিট অ্যান্টিবডি। ইমিউন অ্যান্টিবডি যেটা সেটা ইমিউনোগ্লোবিন জি ক্লাস, ওয়ার্ম রিঅ্যাক্টেন্ট হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে ইনকমপ্লিট। আর ন্যাচারাল অ্যান্টিবডিজ হচ্ছে হিমোগ্লোবিন এম প্লাস, কমপ্লিট এবং কোল্ড রিঅ্যাক্টিভ। এটা হচ্ছে অ্যান্টিবডি, এগুলো তোমরা পড়ে আসছো, সায়েন্টিফিক পড়ে আসছো। আরএস সিস্টেমটা হচ্ছে রেসাস ব্লাড গ্রুপ সিস্টেম যেটা আমরা বলা হয়, আর রেসাস ব্লাড গ্রুপ সিস্টেম। The Research blood group system was first demonstrated in human red cell by use of antisera prepared by immunogen prepared with red cell from a rhesus monkey. Rhesus monkey থেকে red cellটা নিয়ে যদি আমি রেবিটে ইনফিউজ করি, রেবিটে রেড সেলের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি গুলো থাকে হচ্ছে সিরামে, সেই সিরামে পাওয়া যাবে এটা রেসাস এই আরএসডি অ্যান্টিজেন অ্যান্টিবডি গুলা সেখানে সিরামে পাওয়া যায়, অ্যান্টিবডিটা সিরামে পাওয়া যাবে। এটা হচ্ছে ইউজ অফ অ্যান্টিসেরা। এটা ফার্স্ট ডেমনস্ট্রেটেড বাই in human red cell by use of antisera prepared by immunizing rabbits. Immunizing rabbits এর সিরামটা নিয়ে হিউম্যানের রেড সেলের সাথে রিঅ্যাক্ট করা হয়, সেখানে পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। যেমন এখানে রেসাস মাঙ্কি থেকে রেড সেলটার মধ্যে কি থাকে? অ্যান্টিজেন। তো অ্যান্টিজেনটা যখন আমি রেবিটসে ইনফিউজ করব তাহলে এটার এগেইনস্টে অ্যান্টিবডিটা ফরমেশন, সেটা রেড সেলের সাথে হিউম্যান রেড সেলের সাথে রিঅ্যাকশন করে আমরা এই সিস্টেমটা ডিটেক্ট করতে পারি। যেমন যদি আরএস পজিটিভ আমরা কখন বলবো, একটা যে কোনো একটা বলেন, যেমন এ পজিটিভ বা এ নেগেটিভ বলে না, আরএস পজিটিভটা বা হু প্রসেস ডি অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকলে এটা হবে আরএস পজিটিভ। ডি অ্যান্টিজেনটা কোথায় প্রেজেন্ট থাকবে? ডি অ্যান্টিজেনটা হিউম্যান রেড সেল অ্যান্টিজেন থাকে, রেড সেলের যে ডি অ্যান্টিজেনটা সেটা রিঅ্যাকশন করবে অ্যান্টিসেরা প্রিপেয়ার্ড বাই ইমিউনোজেন রেবিট। যে অ্যান্টিসিরামটা আমরা নিছি সেখানে কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশন থাকবে। তো হিউম্যান রেড সেলে যদি ডি অ্যান্টিজেন থাকে, সেই ডি অ্যান্টিজেনটা সেই অ্যান্টিসেরা অ্যান্টিবডির সাথে অ্যাকুলেটেড হবে, রিঅ্যাকশন হবে। তাহলে সেটা যদি হয় পজিটিভ হবে, আর পজিটিভ হলে, আর নেগেটিভ হলে নেগেটিভ। যদি ডি অ্যান্টিজেন না থাকে কোনো
রিঅ্যাকশন হবে। এর মেইনলি যেটা হচ্ছে ডি অ্যান্টিজেন উপর। এছাড়া আরএস সিস্টেমে কিন্তু নেক্সট চলে যায় হিমোলাইটিক ডিজিজ অফ দি নিউবর্ন, সেটা ডিপেন্ড করে আরএস ডি অ্যান্টিজেনের উপর। Hemolytic disease of newborn result from passage hemoglobin G antibody from maternal circulation to fetus, what they react with and damage the fetal red cell causing premature destruction. এটা হচ্ছে ম্যাটারনাল ব্লাডে যে অ্যান্টিবডি হিমোগ্লোবিন জি আগে এটা থাকবে, সেই হিমোগ্লোবিন জিটা যদি প্লাসেন্টার মাধ্যমে ফিটাসের সার্কুলেশন হবে, সে ফিটাসের সার্কুলেশন হলে সেখানে সে রিয়েক্ট করে রেড সেলটাকে ডিস্ট্রাকশন করবে, রেড সেলগুলো ডিস্ট্রাকশন হবে এবং প্রিমেচুর ডিস্ট্রাকশন অফ দি রেড ব্লাড সেল হবে। এটা হচ্ছে মেইন কজ অফ hemolytic disease of newborn. The majority cases of hemolytic disease of newborn are due to ABU incompatibility causes due to RS incompatibility are clinical more important. ABU সিস্টেমের ইনকম্প্যাটিবল হতে পারে, কিন্তু ক্লিনিক্যালি ইম্পর্টেন্সটা যেটা হচ্ছে RS incompatibility, এটা শর্ট নোট আসে RS incompatibility। এই RS incompatibility কিভাবে হতে পারে? প্রথমে আমি বলতেছি RS সিস্টেমের ইনকম্প্যাটিবিলিটির উপর, যেটা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন যেটা হয়, এটা কি হবে? নেগেটিভ মাদার ইমিউনাইজ টু RS অ্যান্টিজেন বিকাম প্রেগন্যান্ট উইথ RS পজিটিভ ফিটাস। তাহলে মাদার হবে নেগেটিভ এবং ফিটাস হবে পজিটিভ। তাহলে ফার্স্ট স্টেজে কি হবে? ফার্স্ট ফিটাসে কি হবে? ফিটাসের ব্লাডটা যদি RS নেগেটিভ মাদারে যাবে, সেখানে একটা ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডি প্রোডাকশনটা হবে। সেই প্রোডাকশনটা হলে সেই ইমিউনোগ্লোবিন জি প্রথম বাচ্চার ক্ষেত্রে অনেক সময় হয় না, কিছু ডিফেক্ট হয় না বা কোনো রেড সেল ডিস্ট্রাকশন না। নেক্সট প্রেগন্যান্সিতে দেখা যায় যে এই ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডি যেটা প্লাসেন্টা সার্কুলেশন মধ্যে নেক্সট যে ফিটাসটা, সেই ফিটাসে যাবে এবং রেড সেল ডিস্ট্রাকশনটা করবে। এটা হচ্ছে আরএস সিস্টেমের ক্ষেত্রে। এই যে ডিটেইলসটা এখানে কিছুটা আছে, এটা বলা হচ্ছে when an RS negative woman is married to an RS positive man, এটা হচ্ছে ABU সিস্টেম। এটা when RS negative woman is married to an RS positive man, the chance of her becoming sensitized to RS antigen, thus having children affected with hemolytic disease of newborn is initially relative system. এটা হচ্ছে ABU সিস্টেমের ক্ষেত্রে এবং RS নেগেটিভ এটাও RS সিস্টেমের ক্ষেত্রে। এটা হচ্ছে ফিমেল RS নেগেটিভ আর মেল হবে RS পজিটিভ। সেক্ষেত্রে কিন্তু RS এর নেগেটিভ ফিমেল সে ইমিউনাইজ সেন্সিটাইজ হয়ে থাকতে পারে, সেই ক্ষেত্রে হয়তো ফার্স্ট ফিটাসে সেটা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন হতে পারে যদি আগে এটা থাকে। আর যদি এটা না হয় তাহলে কি হবে? যদি ফার্স্ট ফিটাসটা RS পজিটিভ এবং মাদার RS নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ মাদার সেখানে ইমিউনিটি অ্যান্টিবডি প্রোডাকশন হবে। নেক্সট প্রেগন্যান্সি নেক্সট ফিটাসটা সে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন হবে নেক্সট ফিটাসে। ABU ব্লাড গ্রুপ সিস্টেমে যেটা বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে যে ব্লাড গ্রুপের উপরে নির্ভর করতে। যেমন এ ব্লাড গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি বি ব্লাড গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি এ, সেটার উপরে ডিপেন্ড করে এখানে অ্যান্টিবডি গুলা ডিস্ট্রাকশন। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে RS সিস্টেমের হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। এখানে একটা ভাগ করা দেওয়া আছে ABO hemolytic disease of newborn shows a certain general difference from RS hemolytic disease. ABO ক্ষেত্রে hemolytic disease আমার RS এর পার্থক্যটা কি হতে পারে? It commonly occurs with the first pregnancy. এটা ABO সিস্টেমটা যেটা আগে ইমিউনাইজ করা থাকে। Positive result with direct antiglobulin test are often not obtained. পজিটিভ রেজাল্ট না আসতে পারে যে অ্যান্টিগ্লোবিন টেস্ট কোন টেস্টটা আমরা করি থাকি।
আর it tends to be less severe, the great majority do not require therapy. এটা হচ্ছে AB সিস্টেমের ক্ষেত্রে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যেটা হচ্ছে RS হেমোলাইটিক ডিজিজ বা RS ইনকমপ্লেটেবল ক্ষেত্রে। এখানে এমন এটাকে আমরা প্রিভেনশন করতে পারি যদি আমার জানা থাকে মাদার ব্লাড গ্রুপ এবং ফিটাস ফার্স্ট ফিটাসের ব্লাড গ্রুপ যেটা আমাদের জানা থাকে, বা ইমিউনাইজের ক্ষেত্রে যদি সেন্সিটাইজের কোনো পেশেন্ট আমরা যদি জানা থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। কিভাবে আমরা এটা প্রিভেন্ট করবো, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, সেটা হচ্ছে প্রিভেনশন অফ RS immunization in pregnancy by the administration of anti-D immunoglobulin to RSD negative mother within 72 hours after delivery has been a major advance. Pregnancy ফার্স্ট প্রেগন্যান্সির পরে 72 আওয়ার্সের ভিতরে আমরা একটা ইনজেক্ট করি, ইনজেকশন দিই, সেটা হচ্ছে এনটিডি ইমিউনোগ্লোবিন ইনজেক্ট করা হয়, সেটা দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি। নেক্সট যে প্রেগন্যান্সিটা হবে সেই ফিটাসের হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন যাতে না হয়, সেই ক্ষেত্রে প্রিভেন্ট করার জন্য আমরা ফার্স্ট প্রেগন্যান্সি 72 আওয়ার্সের ভিতরে আমরা এই ইনজেকশনটা ইনজেক্ট করে থাকি এনটিডি ইমিউনোগ্লোবুলিন। এছাড়া একটা যেটা হচ্ছে এন্টি natal administration of NTD at 28 and 34 weeks prevents most cases of early immunization. এটা যদি আমরা জানা থাকে আগে থেকে, যদি সেটা করা যায় আর কি, অ্যান্টিনেটাল অ্যাডমিনিস্ট্রেশন আমরা করতে পারি যে এনটিডি ইমিউনোগ্লোবিন ইনজেকশনের মাধ্যমে। এটা রিসেন্ট ট্রায়ালে দেখা গেছে যেটা। এবার আসো ইন্ডিকেশন অফ, এটা তো এতক্ষণ যেটা হচ্ছে যে ব্লাড গ্রুপ সিস্টেমে বলা হচ্ছে, এখন ব্লাড ট্রান্সফিউশনটা আমরা কখন করবো, ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, এটা একটা কোশ্চেন আসে, ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন এসে কোশ্চেন থাকে। সিগনিফিক্যান্ট ব্লাড লস, যদি আমার ব্লাড লসটা বেশি হয় ট্রমা সার্জারি ক্ষেত্রে, মার্ক হিমোলাইসিস এর ক্ষেত্রে হতে পারে। মার্ক হিমোলাইসিস কি হতে পারে, বেশিরভাগে যেটা হচ্ছে যে বার্নস কেসেস, সেপ্টিসেমিয়া, ক্রস ইনফেকশন, আর কিছু আরবিসি ডিসঅর্ডার যেটা থ্যালাসেমিয়া এবং হিউম্যাটিক অ্যানিমিয়া, এগুলোতে আমাদেরকে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। এনিমিক পেশেন্ট, যেটা এনিমিক পেশেন্ট আমরা যে কোনো অপারেশনের প্রি অপারেটিভ কেসগুলোতে বা জেনারেল কন্ডিশন যেটা পেশেন্টের, যেমন ক্যান্সার পেশেন্ট গুলোতে অনেক সময় ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। এটা হচ্ছে জেনারেল কনসিডারেশন। আর হিমোগ্লোবিন লেভেল যদি কম থাকে প্রি অপারেটিভ কেসে আমরা বলি না এক ব্যাগ ব্লাড রেডি রাখবেন বা 2 ব্যাগ রেডি রাখবেন, সেটা আমরা বলা হয়। এগুলো হচ্ছে প্রি অপারেটিভ ক্ষেত্রে এনিমিক পেশেন্টের জন্য। কিছু কোয়াগুলেশন ডিসঅর্ডার যদি থাকে, সেই কোয়াগুলেশন ডিসঅর্ডার গুলো হচ্ছে সেই ক্লটিং ফ্যাক্টরস গুলা যদি কমে যায়, সেক্ষেত্রে ক্লটিং ফ্যাক্টরস হচ্ছে হিমোফিলিয়া, ক্রিসমাস ডিজিজ। আর সার্টেন ডিজিজ যেমন লিউকেমিয়া, প্লাস্টিকুলার হস্কিন ডিজিজ, এইসব ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন দরকার। ইরিথ্রোব্লাস্টোসিসের যেটা আগে বলছি যে ব্লাড এক্সচেঞ্জটা করতে হবে এখানে। আর ডিউন কেমোথেরাপি যেটা ম্যালিগন্যান্ট ডিজিজ, সেটা আগে বলছি, সেটা যার কন্ডিশন যদি খারাপ থাকে সেক্ষেত্রে ম্যালিগন্যান্ট ডিজিজ বা ক্যান্সার থেরাপিতে বা কেমোথেরাপিতে আমরা সেটা ব্লাড ট্রান্সফিউশন করব। এগুলো হচ্ছে ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন। এটা এসিকিউতে কিন্তু থাকে। আরেকটা থাকে, নেক্সট আমি চলে যাই। ব্লাড ট্রান্সফিউশন আমরা কি দিই, হোল ব্লাড দিই। হোল ব্লাড না, বেশিরভাগ হচ্ছে হোল ব্লাড দিই। আর এছাড়া কিন্তু আমরা অন্যান্য ব্লাড প্রোডাক্টস গুলো দিতে পারি। এগুলো হচ্ছে এফএসএস এর পরে আলাদা করতে হয়। যেমন শুধু যদি আমরা রেড সেল দিতে চাই, আমি শুধু সেল দিব, রেড সেল, রেড সেল, আরবিসিটা দিব, অথবা শুধু প্লেটলেট কনসেন্ট্রেটটা দিব, গ্রানুলোসাইট কনসেন্ট্রেট দিব। এগুলো আলাদা, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ফিব্রিনোজেন, ক্রায়োপ্রিসিপিটেট, অ্যালবুমিন, ইমিউনোগ্লোবুলিন, আর কিছু ফ্যাক্টরস ডিফিসিয়েন্সি থাকে, সেই ফ্যাক্টর ডিফিসিয়েন্সি স্পেশালি হিমোফিলিয়ার ক্ষেত্রে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। এখন যেটা বেশি ইউজ হচ্ছে করোনার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্লাজমা। আমরা প্লাজমা ইনফিউশন করা হচ্ছে। এছাড়া ব্লাড প্রোডাক্টস গুলো,
ক্রাইটেরিয়া ফর ব্লাড ডোনার। এই যে আমি একটা পেশেন্ট থেকে ব্লাড নিব, সেটা একটা ডোনার থেকে ব্লাড নিব এবং সেই ডোনারের ব্লাডটা আমি কিন্তু একটা পেশেন্টকে ট্রান্সফিউজ করব, কিন্তু ব্লাডটাও ভালো হতে হবে। যার জন্য ডোনার সিলেকশন নামে কিছু ক্রাইটেরিয়া আছে। ডোনার সিলেকশন আমরা কোন কোন ডোনারের থেকে আমরা ব্লাড কালেকশন করতে পারবো ফর ট্রান্সমিশন টু পেশেন্ট। সেই ডোনার সিলেকশনটাও আমাদের ইম্পর্টেন্ট। সেই ডোনার সিলেকশনটা হবে, এজ হতে হবে 18 to 65 ইয়ার্স এর ভিতরে হতে হবে। হিমোগ্লোবিন লেভেল মেল ফিমেল পার্থক্য করা হচ্ছে, নট লেস দেন, মেল হচ্ছে নট লেস দেন 13.5 গ্রাম ডেসিলিটার, ফিমেল নট লেস দেন 12.5 গ্রাম ডেসিলিটার। যদিও এটা পুরোপুরি মেনটেন হচ্ছে না, ফিমেলের ক্ষেত্রে অনেক সময় কমে নেওয়া হচ্ছে। হিমাটোক্রাইট, হিমাটোক্রাইটসটা হচ্ছে লেস দেন 41%, যেটা মেল, ফিমেল হচ্ছে লেস দেন 38%। পালস, পালসটা ইম্পর্টেন্স, এটা কোনো ইরেগুলার পালস হতে পারে, রেগুলার পালস হতে হবে, এবং পালস বিটটা হতে হবে, সেখানে পালস রেটটা হতে হবে 50 to 100 পার মিনিটের রেঞ্জের ভিতরে, এবং রেগুলার পালস হতে হবে। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার সিস্টেম হচ্ছে 90 to 180, আর ডায়াস্টোলিক হচ্ছে 50 to 100 মিলিগ্রাম অফ মার্কারি, এই রেঞ্জের ভিতরে ব্লাড প্রেশার থাকবে। টেম্পারেচার, ওরাল টেম্পারেচার নট এক্সিডেন্ট 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ইন্টারভ্যাল বিটুইন ডোনেশন, মিনিমাম ইন্টারভ্যাল হতে পারে 8 উইকস, মিনিমাম ইন্টারভ্যাল। আমরা আরো বেশি করি, এটা মিনিমাম 8 উইকস ভিতরে দিতে হবে যদি সবকিছু ক্রাইটেরিয়া ফুলফিল থাকে। বডি ওয়েটটার ব্যাপারে কিন্তু যেটা বলা হচ্ছে 47.5 কেজি বা মোর, এটাও মেনটেন হচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে, যেটা হবে না। আর অ্যাবসেন্স অফ এনি ক্রনিক ডিজিজ, যেটা আমরা কোন ক্রনিক ডোনারে কোনো ক্রনিক ডিজিজ থাকতে পারবে না, যেমন ক্যান্সার, হার্ট, লাং ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, ডায়াবেটিস, কনভালশন। এছাড়া আরো থাকবে যেটা কিছু আমরা টেস্ট করে থাকি, ডিজিজ টেস্টগুলো, ডিজিজগুলো প্রিভেনশন, ডিজিজগুলো কোনো আছে কিনা সেটা আমরা দেখে থাকি। কি দেখি আমরা, যেমন এইচআইভিটা আমরা টেস্ট করে থাকি, হেপাটাইটিস আছে কিনা সেটা আমরা দেখি, ম্যালেরিয়া আছে কিনা দেখি, বা কোনো ভাইরাসের কোনো সেটা আমরা দেখি। এগুলি আমরা আইসোলেট করতে হবে, হিমোগ্লোবিন লেভেলটা ঠিকমতো থাকতে হবে, পালস, ব্লাড প্রেশারটা ঠিক থাকবে, টেম্পারেচার থাকতে হবে, বডি ওয়েটের ব্যাপারে কিন্তু এটা টেস্ট করে, এটাতে কোনো মেনটেনটা হচ্ছে না। এটা হচ্ছে ডোনার ক্রাইটেরিয়া ফর ডোনার সিলেকশন। এইসব ক্রাইটেরিয়া গুলো যদি থাকে, তাহলে আমরা একটা ডোনার থেকে ব্লাডটা কালেক্ট করে পেশেন্টকে আমরা দিতে পারবো। পেশেন্টকে দেওয়ার আগে কিন্তু আরো টেস্ট আছে, যেটাকে আমরা ক্রস ম্যাচিং এর ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করে থাকি। হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সমিশন, এই যে আমরা ব্লাড ট্রান্সমিশনটা দিব একটা পেশেন্টে যে আমরা ব্লাড ট্রান্সমিশন দিব, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু রিয়েকশন হয়, যেটা আমরা বলি রিয়েকশন, সোজা কথা বলা হচ্ছে রিয়েকশন হয়, এটা পেশেন্টের সুইট করে না, সেক্ষেত্রে কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, যেটা হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফার, কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সমিশন। এখানে ভাগ করা আছে, এখানে ভাগ করা কিভাবে হচ্ছে 72 আওয়ার্স এর ভিতরে কিছু কমপ্লিকেশন আছে, আর এটা হচ্ছে আফটার 72 আওয়ার্স এর ভিতরে। 72 আওয়ার্স এর ভিতরে যে কমপ্লিকেশন গুলো আছে সেগুলি বলা হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন, আর 72 আওয়ার্স এর ভিতরে যেটা সেটা হচ্ছে ডিলেড আওয়ার্স এর পরে যেটা সেটা হচ্ছে ডিলেড কমপ্লিকেশন। এখন ইমিডিয়েট কমপ্লিকেশন ও ডিলেড কমপ্লিকেশন দুটাকে আমরা ভাগ করা হচ্ছে বোঝার ক্ষেত্রে, ইমিউনোলজিক্যাল কমপ্লিকেশন আর একটা হচ্ছে নন ইমিউনোলজিক্যাল কমপ্লিকেশন, ভাগ করা আছে। যেমন ইমিডিয়েট এর ক্ষেত্রে, যেমন উইদিন 72 আওয়ার্স এর ক্ষেত্রে ইমিউনোলজিক্যাল কমপ্লিকেশন কি হতে পারে, একটা হচ্ছে হিমোলাইটিক ব্লাড ট্রান্সফিউশন, কিন্তু ব্লাড গ্রুপটা এক না হলে ভুল হয়ে গেল, সেক্ষেত্রে হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশনটা হবে। আর নন হিমোলাইটিক ক্ষেত্রে এখানে ফেব্রাইল রিঅ্যাকশন, যেটা প্রথমে দেখা যায়, ফেব্রাইল রিঅ্যাকশন, অ্যালার্জিক রিঅ্যাকশন, নন কার্ডিয়াক পালমোনারি ইডিমা, এটা হচ্ছে নন হিমোলাইটিক কমপ্লিকেশন, যেটা এটা ইমিউনোলজিক্যাল ক্ষেত্রে যেটা হচ্ছে। ফেব্রাইলটা আমরা আগে দেখি, শিবানিংটা হয়, অ্যালার্জিক রিঅ্যাকশন আর পালমোনারি ইডিমাটা হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস যেটা হয়, আর হিমোলাইটিক ট্রান্সমিশন। আর নন ইমিউনোলজিক্যাল কজ যেটা হতে পারে,
এটা ইমিডিয়েট 72 আওয়ার্স এর ভিতরে। সার্কুলেটরি ওভারলোড, কারণ আমি যদি প্রয়োজনের পরিমাণ থেকে বেশি ব্লাড ট্রান্সমিট করি সেক্ষেত্রে হয়তো সার্কুলেটরি ওভারলোড হবে। এই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড ট্রান্সমিশন করতে হয়। আর ফিজিক্যাল ড্যামেজ, এই যে আমি ব্লাডটা কালেকশন করে রেখে দিলাম, সে রাখার ভিতরে সমস্যাটা হতে পারে, যেমন ওভার হিটিংটা হলেও সমস্যা হবে, ফ্রিজিংটা বেশি। আমরা যেটা বলি যে ফ্রিজের যে ব্লাড গুলো থাকে সেটা ব্লাড রুম টেম্পারেচারে এনে তারপরে আমি এটাকে ট্রান্সমিট করতে হবে। ব্যাকটেরিয়া যদি কোনো কারণে ব্যাকটেরিয়া কন্টামিনেশন হয়ে যায়, মেটাবলিক ইফেক্ট হতে পারে। স্টোর অনেকদিন ব্লাড যদি স্টোর করে রাখে সেক্ষেত্রে মেটাবলিক ইফেক্ট হতে পারে, যেমন মাইক্রো অ্যাগ্রিগেটস হতে পারে, অক্সিজেন ইনক্রিজ হতে পারে, হাইপোথার্মিয়া, আর কোয়াগুলেশন ডিফেক্ট হতে পারে, রেয়ার এম্বোলিজম, ফ্লেবাইটিস আফটার 48 আওয়ার্স। ফ্লেবাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ ভেইন, ভেইনের ইনফ্লামেশন যেটা হবে, কোন ভেইন? এই যে আমি যেটা দিয়ে আমি ব্লাডটা ট্রান্সমিট করবো সে ভেইন নিডেলটের কারণে সেখানে ফ্লেবাইটিস হতে পারে। এগুলো হচ্ছে ইমিডিয়েট কমপ্লিশন অফ ব্লাড ট্রান্সমিশন উইদিন 72 আওয়ার্স। 72 আওয়ার্স এর পরে যে কমপ্লিশনটা হবে সেটা হবে ডিলে আফটার 72 আওয়ার্স। সেটাকেও ইমিউনোলজিক্যাল এবং নন ইমিউনোলজিক্যাল বলা হচ্ছে। ইমিউনোলজিক্যাল যেটা সেটা হচ্ছে হিমোলাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশন, পোস্ট ট্রান্সমিশন পারফুরা, গ্রাফ ভার্সাস হোস্ট ডিজিজ, আর এটা হচ্ছে HLA সিস্টেমের যেটা HLA সিস্টেম অ্যালো ইমিউনাইজেশন। এটা হচ্ছে ইমিউনোলজি ট্রান্সমিশন। এখানে সবগুলো মনে রাখতে, অন্তত প্রথম দুইটা মনে রাখতে হবে। এটা যেটা হয় ইমিউনিটি ট্রান্সমিশন, ইমিউনিটি ট্রান্সমিশন তো ইমিডিয়েট এর ক্ষেত্রে হয়, পোস্ট ট্রান্সমিশন পারফুরা হতে পারে বা অ্যালার্জিক রিঅ্যাকশন যেটা আমরা বললাম। আর নন ইমিউনোলজিক্যাল যেটা সেটা হচ্ছে আয়রন ওভার। আমি যদি ওভার ট্রান্সফার, যেটা আমি ট্রান্সমিশন বেশি করি, সার্কিটের ওভারলোড হবে, সেক্ষেত্রে আয়রন, যেহেতু এখানে আয়রন আছে, আয়রন ওভারলোড হতে পারে। এটা তো হিমোক্রোমাটোসিস যেটা বলা হয়, আয়রন ওভারলোড হতে পারে। এই জন্য যদি বেশি পরিমাণ ব্লাড ট্রান্সমিট করা, অনেকগুলো ব্যাগ, বিশেষ করে 4 ব্যাগ ট্রান্সমিশন করার পরে বলা হচ্ছে যে আয়রন চিরেটিং এজেন্ট দেওয়া হয়। আর ট্রান্সমিশন অফ ডিজিজ, কিছু ডিজিজ ট্রান্সমিট হতে পারে। আমি যদি টেস্টগুলো ঠিক মতো না করি তাহলে কিছু ক্রস ম্যাচিং ক্ষেত্রে আমি এখানে যদি কোনো টেস্ট না করে থাকি তাহলে সেই ডিজিজ গুলা ট্রান্সমিট হতে পারে। যেমন এখানে যদি এইচআইভি, আমাকে কিন্তু এইচআইভি টেস্ট করতে হবে, ডোনারে এইচআইভি টেস্ট করতে হবে, সিফিলিস করতে হবে, ভিডিএল টেস্টটা করতে হবে, ভাইরাল হেপাটাইটিস টেস্টটা করতে হবে, টক্সোপ্লাজমোসিস, সাইটোমেগালোসিস, ম্যালেরিয়া, এগুলি টেস্টগুলো করতে হবে। এগুলো হচ্ছে নন ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন ক্ষেত্রে সেটা হবে। তাহলে কমপ্লিকেশন, ইন্ডিকেশন, একটা ব্লাড ট্রান্সফিউশন, একটা প্রশ্ন আসতে পারে, একটা কমপ্লিকেশন বা হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন। এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় ক্ষেত্রে দেওয়া হয়। কিন্তু এটা প্রথমে, এটা যেটা আমি প্রথমে একবার বলছিলাম যে ওখানে তো সাব গ্রুপ দিয়ে দেওয়া আছে, এখানে সাব গ্রুপ ছাড়াই মেইনলি যেটা ব্লাড গ্রুপ এ অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি কি, যেমন এ গ্রুপের এ অ্যান্টিজেন, বি অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিবি, বি গ্রুপের বি অ্যান্টিজেন অ্যান্টি এ, এ বি হচ্ছে এ বি নান, কোনো অ্যান্টিবডি নাই, আর হচ্ছে অ্যান্টিজেন নাই, অ্যান্টিবডি অ্যান্টি এ অ্যান্টি বি। তাহলে ও হচ্ছে